আচ্ছা, বর্তমানে পৃথিবীতে বেশ কয়েকটি সুপার পাওয়ার আছে, কিন্তু তারপরেও সব বাদ দিয়ে কেন ইউএস ডলারকে গ্লোবাল কারেন্সি বানানো হলো? কি দুর্বলতা ছিল বাকি দেশগুলো যে কারণে ডলারকে গ্লোবাল কারেন্সি বানানো হলো? যত বড় বড় সুপার পাওয়ার হোক না কেন, রাশিয়াই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি একবার সেকশন লাগিয়ে দেয় তাহলে রাতোরাত সেই দেশের ইকোনমি একদমই ভেঙে পড়ে। আর আরেকটা জিনিস, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সেকশনে কেন এতটা সমস্যা হয়, যেখানে নেপাল, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার মতো যে বাকি দেশগুলো আছে তারা যদি কোনো সেকশন লাগিয়ে দেয় তাহলে কেন কোনো দেশের গায়ে লাগে না যতটা মার্কিন যুক্তরাষ্ট্রের সেকশনে গায়ে লাগে? মার্কিন যুক্তরাষ্ট্র যে ডলারকে অস্ত্রের মতো ব্যবহার করে বাকি দেশগুলোকে যে তাদের হাতে মুঠোই করে রাখে, এটার পিছনে আসল কারণটা কি? আর এই যে কথাগুলো আমি আপনাকে বলছি, এই জিনিসগুলো না জেনে জিওপলিটিক্সে আসল গেমটাই আপনারা কখনো বুঝতে পারবেন না। কিন্তু একবার যদি আপনি এই জিনিসগুলো বুঝে যান তাহলে দুই দেশের ট্রেড দেখে আপনি বলে দিতে পারবেন তাদের মধ্যে আসল সম্পর্ক কেমন। আজকে ভিডিওতে এই জিনিসগুলো আপনাদের সামনে একদম সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও নিয়ে সঙ্গে আছে আমি আইন আহমেদ। যারা নতুন আছেন তবে এটি দেখতে থাকুন। যদি ভালো লাগে, কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে শুধুমাত্র সাবস্ক্রাইব অথবা ফলো করে দিয়েন। আচ্ছা, আজ থেকে প্রায় হাজারো বছর আগে পৃথিবীতে কিন্তু কোনো ধরনের কারেন্সি সিস্টেম ছিল না। ওই সময় মানুষ বাটার সিস্টেম ব্যবহার করতো। বাটার সিস্টেম কি? সাপোজ আপনার কাছে টমেটো আছে, আপনার চাউলের প্রয়োজন, আপনি চাউল দিয়ে তার কাছ থেকে টমেটো নিয়ে নেবেন। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় বাটার সিস্টেম। তবে এখানে একটা সমস্যা ছিল, চাউল এবং টমেটো কিন্তু নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যেত, আর তার জন্য বড় অ্যামাউন্টে ডিল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হতো। আর তারই সমাধান হিসাবে পরবর্তীতে গিয়ে যেগুলো খারাপ না হয়ে যায় সেগুলোতে ডিল করা শুরু করে। গোল্ড, সিলভার, কপারের মতো যে ভ্যালুয়েবল মেটালগুলো আছে এগুলো যত সময় খুশি আপনার কাছে রাখতে পারবেন। পরবর্তীতে গিয়ে আপনার যেটা প্রয়োজন এটা দিয়ে আপনি সেটা নিয়ে নিতে পারবেন। এরকম ভাবে ওই সময় লেনদেন করা হতো। কিন্তু এই যে জিনিসটা, এটারও কিছু সমস্যা ছিল। মানুষ যখন ট্রাভেল করতো বা বড় অ্যামাউন্টের কোনো ডিল করতো, তখন এই যে গোল্ড, সিলভার, কপার এগুলো তো অনেক ভারী হতো। এগুলোকে ম্যানেজ করা, চুরির হাত থেকে বাঁচিয়ে রাখা এবং ট্রান্সপোর্ট করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। আর এটারই সমাধান হিসেবে পরবর্তীতে গিয়ে 1164 সালের দিকে চায়নার ভিতরে ওয়ানিয়াং ল্যান নামক এক ব্যক্তি ওইখানকার অথরিটির সাথে মিলে একটা ব্যাংক তৈরি করে, যেই ব্যাংকে গোল্ড, সিলভার, কপার তাদের কাছে জমা দিলে ব্যাংকের তরফ থেকে একটা কাগজের নোট দিত। পরবর্তীতে গিয়ে এই কাগজের নোটটি ব্যাংকে ফেরত দিয়ে গোল্ড, সিলভার, কপার এগুলো আবার ফেরত নেওয়া যেত। আর এরকম ভাবেই টেনশন ফ্রি ব্যাংকের নোটের মাধ্যমে আস্তে আস্তে লেনদেন করা শুরু হয়ে যায়। কারণ তারা জানতো এটিকে তারা ব্যাংকে যে কোনো সময় জমা দিয়ে ব্যাংক থেকে গোল্ড, সিলভার, কপার সেগুলো আবার ফেরত নিতে পারবে। এবং এটি হচ্ছে ওই নোট যেটি ওই সময় ব্যবহার করা হতো। এরপর 1300 শতাব্দীর দিকে ইউরোপ থেকে মার্কিন পোলো নামক এক ব্যক্তি চায়নায় আসেন এবং চায়নার ভিতরে এই যে নোটের সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা দেখে সে অনেক ইমপ্রেস হয়। পরবর্তীতে ইউরোপে ফিরে গিয়ে এই যে নোটের সিস্টেমটা, এই সিস্টেমটা ওখানেও চালু করে দেন। আর এরকম ভাবে আস্তে আস্তে পুরো পৃথিবীতে গোল্ড, সিলভার, কপার এগুলোকে ব্যাংকে জমা রেখে নোট দিয়ে লেনদেন করা শুরু হয়ে যায়। আর ইউরোপের মধ্যে যে নোটের সিস্টেমটা চালু করা হয়েছিল এটার নাম দেওয়া হয়েছিল পাউন্ড স্টার্লিং। আর এখানে সবকিছু একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যেমন এক স্টার্লিংয়ের পরিবর্তে কত পরিমাণ সোনা দেওয়া হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন এক স্টার্লিংয়ের পরিবর্তে প্রত্যেক বছর কত পরিমাণ করে সোনা দেওয়া হতো সেটা একদমই নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আর এরকম ভাবেই আস্তে আস্তে প্রায় প্রত্যেকটা দেশে তাদের কারেন্সি অনুযায়ী কত পরিমাণ সোনা দেওয়া হবে সেটা একদমই নির্ধারণ করে দেয়। যার ফলে দেশের ভিতরে তো এরকম ভাবে লেনদেন হচ্ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড খুবই কম হচ্ছিল। যার ফলে সময়ের সাথে সাথে ওখানেও এই নোটের সিস্টেমটাই চালু করে, যেটি সময়ের সাথে সাথে শুরু হয়ে যায়। আচ্ছা, একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন চায়না থেকে তাদের ইউয়ান দিয়ে ইউরোপ থেকে বিভিন্ন ধরনের পণ্য কিনে তাদের দেশে নিয়ে আসতে পারবে। আবার ইউরোপ থেকেও তাদের পাউন্ড স্টার্লিং দিয়ে চায়না থেকে তারা বিভিন্ন ধরনের পণ্য কিনে নিয়ে আসতে পারবে। আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা নিয়ে কোনো দেশের কোনো সমস্যা ছিল না, কারণ তারা পেপার কারেন্সিকে যদি ব্যাংকে জমা দিত তার পরিবর্তে তারা গোল্ড পেয়ে যেত। আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার ফলে পুরো পৃথিবীর এক দেশ আর দেশের সাথে যে লেনদেনের পরিমাণ সেটা অনেক বেড়ে গিয়েছিল। এখানে মেইনলি গোল্ডের মাধ্যমে লেনদেন করা হচ্ছিল সবকিছু, কিন্তু ফিজিক্যালি গোল্ডের পরিবর্তে ব্যাংকের নোট ব্যবহার করা হতো। আর এখানে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে যেই দেশের কাছে যত পরিমাণ গোল্ড আছে সেই দেশ তত পরিমাণ কারেন্সি প্রিন্ট করতে পারবে। আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে দ্য গোল্ড স্ট্যান্ডার্ড নাম দেওয়া হয়েছিল। এটাকে আপনি এরকম ভাবে ধরতে পারেন যে যেই দেশের কাছে যত পরিমাণ গোল্ড আছে সেই দেশের কাছে তত বেশি রিসোর্স। এরপর 1990 শতকের দিকে ইউকে এর তরফ থেকে বিভিন্ন ধরনের পণ্য বানিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেল করতে শুরু করে, যার ফলে তাদের কাছে অনেক বেশি কারেন্সি হয়ে যায়, মানে অনেক বেশি গোল্ড জমা হয়ে যায়।
ইউকের কাছে ওই সময় গোল্ডের একদম ভান্ডার ছিল, অনেক পরিমাণ গোল্ড তার জমা করে ফেলেছিল ওই সময়। আর ইউকের যে কারেন্সি ছিল পাউন্ড স্টার্লিং, সেটি ওই সময় পুরো পৃথিবীতে অনেক পরিমাণ ব্যবহার হতো। বর্তমান যেরকম ভাবে ডলার ব্যবহার করা হয়, ওই সময় এরকম ভাবে পাউন্ড স্টার্লিং ব্যবহার করা হতো এবং পুরো পৃথিবীর 60% ট্রেড এই পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে হতো। এবং কিছু কিছু কান্ট্রি তো গোল্ডের পরিবর্তে এই পাউন্ড স্টার্লিং কে সামনে রাখতে শুরু করে, মানে রিজার্ভের কথা বলছে আর কি। এরপর যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন লড়াই এবং অস্ত্র কেনার চক্করে পড়ে ইউকের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। প্রায় 1 বিলিয়ন পাউন্ডের মতো ঋণ এসে যায় ইউকের উপরে। আর এই অ্যামাউন্টটা ওই সময় অনেক ছিল, তাদের জিডিপি প্রায় 20% মতো ছিল এবং গোল্ড এবং রিজার্ভের পরিমাণে একদম শেষ হয়ে গিয়েছিল। যেখানে ইউকে তরফ থেকে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে বাকি দেশগুলোর কাছে বিক্রি করা হচ্ছিল, সেইখানে এখানে উল্টা হয়ে গিয়েছিল। বিভিন্ন ধরনের জিনিসপাতি বাকি দেশগুলো থেকে তাদের ইম্পোর্ট করা প্রয়োজন পড়ছিল। আর প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তো একদমই নিউট্রাল অবস্থায় ছিল, তারা কোনো দেশের হয়ে লড়ছিল না, তারা বরং অস্ত্র বানিয়ে বাকি দেশগুলোর কাছে বিক্রি করছিল। আর এটির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ওই সময় গোল্ডের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু একবারে যাবে অতটাও বেশি ততটাও কিন্তু ছিল না, কারণ ওই সময় তাদের কাছে কোনো ধরনের সেন্ট্রাল ব্যাংক ছিল না এবং তাদের ট্রেডেও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের দেশের গোল্ডের রিজার্ভ অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে তাদের দেশের সেন্ট্রাল ব্যাংক তৈরি করে এবং ওই সময়কার গ্লোবাল অর্থনীতিতে মোটামুটি ভালো একটা অবস্থান তৈরি করে। আর তারপরে দেখতে দেখতে সময়ের সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের কাছে অস্ত্র বানিয়ে বিক্রি করছিল। আর এটির ফলে পুরো পৃথিবীর বেশিরভাগ গোল্ডই তাদের কাছে জমা হয়ে যায়। এই গ্রাফটা একটু দেখেন, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওই সময় পুরো পৃথিবীতে যত পরিমাণে গোল্ড ছিল তার 70% মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চলে আসে এবং প্রায় 22,000 টন গোল্ড জমা হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আর ওই সময় পুরো পৃথিবীতে যেখানে পাউন্ড স্টার্লিং রাজত্ব করছিল, সেইখানে ইউএস ডলার এসে রাজত্ব শুরু করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপীয় যে দেশগুলো আছিল, সেই দেশগুলোর অবস্থা মোটামুটি অনেক খারাপ হয়ে যায়। শুধুমাত্র একা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা অনেক ভালো ছিল। আর ওই সময় পুরো পৃথিবীর ম্যাক্সিমাম গোল্ডই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল, যার ফলে পুরো পৃথিবীর ফাইন্যান্সিয়াল সিস্টেম একদমই ভেঙে পড়ে। যার ফলে 1944 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে মাউন্ট ওয়াশিংটন হোটেলের ভিতরে 44টা দেশের সরকার প্রধান এক জায়গায় হয়ে একটা মিটিং এ বসে এই সমস্যার সমাধানের জন্য। আর এই পুরো মিটিং এ জাস্ট একটাই মেইন কারণ ছিল, পুরো পৃথিবীতে নতুন একটি ফাইন্যান্সিয়াল সিস্টেম চালু করা। আর এই মিটিং এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়, এই যে পৃথিবীতে নতুন একটি ফাইন্যান্সিয়াল সমস্যা তৈরি হয়েছে, এটার সমাধান হিসাবে আপনারা সবাই আপনাদের সকল লেনদেন আপনাদের নিজেদের কারেন্সি বাদ দিয়ে ইউএস ডলারে করা শুরু করেন। আর আপনার দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিচ্ছে যে 28.3 গ্রাম গোল্ডের পরিবর্তে আমরা 35 ইউএস ডলার দিব। মানে পুরো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা 35 ইউএস ডলার দিয়ে 28.3 গ্রাম গোল্ড আপনারা নিতে পারবেন। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে গোল্ড আছে। আর এই মিটিংয়ে এটির পাশাপাশি বাকি দেশগুলো মিলে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ তৈরি করে। আর এখানে আরো বলা হয়, যেই দেশগুলো যুদ্ধে একদমই ভেঙে পড়ছে, সেই দেশগুলো তাদেরকে নতুনভাবে আবার ডেভেলপ করুক, তার জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেবে। কিন্তু এখানে তো একটা শর্ত জুড়ে দেয় যে আমরা আপনাদেরকে লোন দিব ডলারে এবং আপনাদেরকে লোন ফিরিয়েও দিতে হবে মার্কিন ডলারে। এই যে এখানে দেখেন, ওই সময় এত পরিমাণে লোন দেওয়া হয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখানে শর্ট টাইমের জন্য চিন্তা করেনি, বরং লং টাইমের জন্য ভেবে চিন্তা করেছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় চাইতো পুরো পৃথিবীর ফাইন্যান্সিয়াল সিস্টেমে বাকি সব কারেন্সি বাদ দিয়ে শুধুমাত্র ইউএস ডলার ব্যবহার হোক। আচ্ছা, এই জায়গায় আপনাদের মাথায় একটা জিনিস আসতে পারে যে বাকি দেশগুলো সরকার প্রধানকে এতটাই গাধা ছিল, এতটাই বোকা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যা বলছিল সেগুলো তার সাথে সাথে মেনে নেয়। দেখেন, পুরো পৃথিবীতে গোল্ড প্রডিউস হয় মূলত দুইটি জায়গায়, এক সাউথ আফ্রিকা, দুই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে। আর এই দুটো দেশের সাথে বাকি যে ইউরোপীয় দেশগুলো আছে তাদের সম্পর্ক অনেক খারাপ ছিল, তাই মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছিল সেগুলো তার চুপচাপ মেনে নেয়। আচ্ছা, এটাকে একটু সহজে বোঝাই। সাপোজ জাপানের গ্রেনের প্রয়োজন এবং জাপান শ্রীলঙ্কার কাছে গিয়ে বললো যে আমাদেরকে কিছু গ্রেন দিয়ে দেন। এখন জাপান শ্রীলঙ্কার কাছ থেকে গ্রেন নিয়ে জাপানের যে নিজের কারেন্সি আছে ইএন, সেটি শ্রীলঙ্কাকে দিল। বাট শ্রীলঙ্কা এই ইএন দিয়ে কি করবে, কারণ বাকি দেশগুলো তো এই জাপানের কারেন্সি নেবে না। কিন্তু হ্যাঁ, জাপান যদি এই জায়গায় তার নিজের কারেন্সি বাদ দিয়ে ইউএস ডলার দিয়ে দেয়, তাহলে কিন্তু শ্রীলঙ্কা খুশি খুশি নিয়ে নেবে।
কারণ শ্রীলঙ্কা ওই সময় জানতো যে এই ইউএস ডলারগুলো নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা দেয় তাহলে কিন্তু এর বিপরীতে তারা গোল্ড পাবে। ঠিক এই কারণে পুরো পৃথিবীর সকল দেশ না চাইতেও মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছিল তারা সেগুলো চুপচাপ মেনে নেয় এবং এরকমভাবেই চলতে চলতে বেশ কয়েক বছর চলে এবং পুরো পৃথিবীর ফাইন্যান্সিয়াল সিস্টেমে ইন্টারন্যাশনাল যত লেনদেন আছে সবকিছু ইউএস ডলারে হচ্ছিল। যেই দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ দিচ্ছিল সেগুলো এই ইউএস ডলারের মাধ্যমে দিচ্ছিল, আর আরব দেশগুলো যে তেল বিক্রি করছিল সেগুলো এই ইউএস ডলারের মাধ্যমে করছিল এবং ম্যাক্সিমাম দেশের রিজার্ভও এই ইউএস ডলারেই ছিল। আর পুরো পৃথিবীতে যত লেনদেন হচ্ছিল সবগুলো এই ইউএস ডলারের মাধ্যমে হচ্ছিল। আর এরকম ভাবেই চলতে চলতে সময়ের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোল্ডের পরিমাণ অনেক কমে আসছিল। এই যে 1960 সালের দিকে এটি এতটা পরিমাণ কমে গিয়েছিল। আর তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। উনি ওই সময় বাকি দেশগুলোর উপরে প্রেশার তৈরি করার চেষ্টা করে যে তারা যেন ডলার দিয়ে গোল্ড না নিয়ে নেয়। আর এই যে প্রেশার তৈরি করার বিষয়টা, এই বিষয়টা উল্টো তাদের উপরেই ব্যাকফায়ার করে। বাকি দেশগুলো ইনসিকিউর হয়ে ডলারকে আরো বেশি করে গোল্ডে কনভার্ট করে। আর এটি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারে যে সবকিছু তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখন 1971 সালের 15 আগস্ট প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক্সিকিউটিভ নাম্বার 11615 রিলিজ করে। I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets. যেখানে মেইন বিষয় ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ডলারের পরিবর্তে গোল্ড দিচ্ছিল, এই গোল্ড দেওয়ার যে বিষয়টা এটা আজকের পর থেকে একদমই বন্ধ করে দেয়। আর এটি দেখে ওই সময়কার পৃথিবীর সকল দেশের সরকার প্রধানই একদমই শকড হয়ে যায়, কারণ ওই সময় পৃথিবীতে যত লেনদেন হচ্ছিল সবকিছু এই মার্কিন ডলারের মাধ্যমে হচ্ছিল। আর ওই সময় বাকি দেশগুলোর কাছেও কোনো ধরনের অল্টারনেটিভ ছিল না যে ডলারের বিপরীতে তারা সেটা ব্যবহার করবে। আর তাই পুরো পৃথিবীকে না চাইতেও ইন্টারন্যাশনাল লেনদেনের ক্ষেত্রে এই ইউএস ডলার ব্যবহার করে চালিয়ে যায়। আর যখন ইউএস ডলারের কোনো অল্টারনেটিভ বের করার কোনো দেশ চেষ্টা করে তখনই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিলিটারি সুপার পাওয়ার হওয়ার ফায়দা নিয়েছে, আলাদাভাবে সেই সবগুলোকে দাবিয়ে দিয়েছে। যেমন 2000 সালের দিকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন নিষেধ করে দিয়েছিল ডলার ব্যবহার করতে। ডলারের পরিবর্তে তখন ইউরোতে তেল বিক্রি করা শুরু করে, আর এটির পাশাপাশি আরো যত লেনদেন ছিল সবকিছু ইউরোতে নেওয়া শুরু করে। আর এটার কারণে সাদ্দাম হোসেনকে অবরোধ করে ফাঁসি দেওয়া হয়েছে। আর এটারও কয়েক বছর পরে লিবিয়া দেশের যে সরকার প্রধান ছিল তার সাথে এই সেম কাজটাই করা হয়েছে। এখানে সোজাসুজি বলতে গেলে ডলারের এগেনস্টে যাওয়া মানে সোজাসুজি মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে যাওয়া, একটা নিউক্লিয়ার পাওয়ার এবং একটা সুপার পাওয়ার বিদ্যুৎ খেলা হওয়া। আর এরকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের মাধ্যমে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আসছে। বাই দ্য ওয়ে, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু চ্যানেলে আরো আছে, উপরের ভিডিও চালিয়ে দেখতে পারেন। এটাতে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ভিতরে যত ভুল ধারণা আছে সেগুলো নিয়ে কথা বলেছি। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজ থেকে সাবস্ক্রাইব ফলো যেটাই পাবে সেটা করে রাখতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।